আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষার্থীবৃন্দ। 28 এপ্রিল সম্ভবত আপনাদের এমসিকিউ টাইপের রেজাল্ট হবে এবং এই রেজাল্টের পরে কিন্তু আর তেমন বেশি রিটেনের জন্য সময় পাবেন না আপনারা। 1 থেকে 1.5 মাসের মধ্যে রিটেন পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে। তাই যারা 40+ পাবেন তারা এখন থেকে অবশ্যই রিটেনের প্রিপারেশন নেন। আজ আমরা আলোচনা করব যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল টু ও কলেজ পর্যায়ে যেভাবে রিটেন পাস করা যায় সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শেয়ার করব। অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও উপকৃত হবে। সো লেটস গেট স্টার্টেড। এখানে কিছু প্রশ্ন আমরা প্রায় কমেন্টে পেয়ে থাকি যে 18তম রিটেন পাস করার উপায় কি করলে আমরা পরীক্ষায় পাস করব। অনেকজনে বলে কোন ধরনের বই পড়ব, গাইড কিনবো না বোর্ড বই ম্যানেজ করব, লেখার ধরন কেমন হবে, লেখার সাইজ কেমন হবে, একটি রচনামূলক প্রশ্নের উত্তর কতটুকু লিখব, একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কতটুকু লিখব, সৃজনশীল সমাজবিজ্ঞান রিলেটেড সাবজেক্টের মান বন্টন ও লেখার পরিমাণ কেমন হবে। আমরা এই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। 18তম রিটেনে পাস করার উপায় কি। প্রথমে আমি যে টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করবো অবশ্যই নোট করবেন, যেগুলো আপনাদের রিটেনে পাস করার জন্য খুবই উপকৃত হবে। যেভাবে আমি 17তম এবং 16তম পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলাম এবং আমার অভিজ্ঞতা থেকে বলবো কিভাবে আপনারা লিখলে পরীক্ষায় পাস করবেন এবং কোন কোন ধরনের বই গাইড পড়বেন, কেমন প্রিপারেশন নেবেন। প্রথমে আপনাকে আপনার সাবজেক্টের সিলেবাস নিতে হবে অথবা কালেক্ট করতে হবে। মানে আপনার সাবজেক্টের সিলেবাস যে সেটি আপনি ইনশিওর হবেন, কারণ ওল্ড সিলেবাস পড়ে কিন্তু লাভ হবে না। সিলেবাস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনার সিলেবাস কোন পরিবর্তন এসেছে কিনা তা দেখতে হবে। যদি পরিবর্তন না হয় অর্থাৎ পুরাতন সিলেবাসের হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি রিপিট কোশ্চেন ম্যানেজ করে সেখান থেকে নোট করবেন এবং 17তমতে আসা প্রশ্নগুলো আপনার সাবজেক্টের যে প্রশ্নগুলো সেগুলো বাদ দেবেন। তার মানে নতুন সিলেবাস হলে অবশ্যই আপনার নতুন গাইড এবং বোর্ড বইয়ের সম্বন্ধে ওই কন্টেন্টগুলো কালেক্ট করতে হবে এবং অ্যান্সার সহ। আর যদি আপনাদের পুরাতন সিলেবাস হয়ে থাকে যেমন কলেজ পর্যায়ে তেমন কোনো সাবজেক্টের বেশি পরিবর্তন আসেনি, তখন আপনারা পুরাতন সিলেবাস ফলো করতে পারবেন এবং পুরাতন সিলেবাসের যে ধরো 10তম 11তম 12তম 15 16তম পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো কালেক্ট করতে পারেন এবং সেখান থেকে শুধু 17তম যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে করতে পারেন। এরপরে দেখেন, আর যদি সিলেবাস পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনাকে আপনার সিলেবাসের যে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন বোর্ড বই থেকে ম্যানেজ করার চেষ্টা করুন। তার মানে এবার কিন্তু সৃজনশীল পদ্ধতিতে কিছু স্কুলের সমাজবিজ্ঞান রিলেটেড 60টি সাবজেক্টের সৃজনশীল হবে। তাহলে আপনাকে আপনার ওই সিলেবাসের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্ট রিলেটেড বিভিন্ন বই গাইড থেকে আপনাকে কালেক্ট করতে হবে প্রশ্ন এবং অ্যান্সারগুলো, কারণ অত সহজে এবার বই বা গাইড কিন্তু বের হচ্ছে না বাজারে। তাই আপনারা ওই প্রশ্ন কালেক্ট করে পড়া শুরু করুন, নেট থেকে কালেক্ট করুন, যে কোনো ভাবে আপনারা ম্যানেজ করার চেষ্টা করুন, যেহেতু আপনাদের সিলেবাস দিয়েছে যে কোন টপিকগুলো থেকে আপনাদের প্রশ্ন হবে। তাই সে টপিকগুলো ম্যানেজ করে সেখান থেকে প্রশ্ন মেক করার চেষ্টা করুন এবং প্রশ্নের অ্যান্সার তৈরি করার চেষ্টা করুন। আমরা অবশ্য এই রিলেটেড একটা ভিডিও দিয়েছি এবং অনেকগুলো প্রশ্ন দিয়েছি, আপনারা চাইলে ওই প্রশ্নগুলোর অ্যান্সার কালেক্ট করে পড়তে পারেন। সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্যাটার্ন হলো বোর্ড বই গাইড বই থেকে আপনাকে প্রিপারেশন দেবে। যদি সৃজনশীল পর্যায়ে আপনাদের প্রশ্ন প্যাটার্ন হয় তাহলে বোর্ড বই প্লাস গাইড বই দুটি বইয়ের সমন্বয়ে আপনাকে পড়তে হবে। আপনি যে কোনো সিরিজের দুটি ভিন্ন প্রকাশনীর বই কিনতে পারেন, দুটি বইয়ের মিশ্রণে প্রতিটি প্রশ্ন নোট করে পড়তে পারেন। তার মানে একটি গাইড কিনলে আপনার প্রিপারেশন একটু হলেও লো হবে। আপনি দুটি গাইড কিনবেন, যে গাইডটি আপনার কাছে বেশি বেস্ট মনে হয় এবং পড়ার কোয়ালিটি এবং ভাষাগুলো সহজ সরল মনে হয় সেই গাইড ম্যানেজ করে সেখান থেকে পড়ার চেষ্টা করবেন। আর দুটি গাইড হলে একটি গাইড থেকে সংজ্ঞা নিলেন, আরেকটি গাইড থেকে আর দুটি সংজ্ঞা নিলেন, দেখলেন সহজ সহজ সংখ্যা আপনার কিন্তু 4-5টা হয়ে গেল। এবং এই গাইড থেকে আপনি 5টি পয়েন্ট নিলেন, ও গাইড থেকে 5টি পয়েন্ট নিয়ে আপনি একটা প্রশ্ন মেক করলেন, এভাবে নোট করে আপনি পড়তে পারেন। তাই দুটি গাইড হলে অবশ্যই সহায়ক হবে আপনাদের জন্য। তবে গাইড থেকে হোক আর আপনার বোর্ড বই থেকে হোক না কেন, যে কোনো বই থেকে পড়েই রিটেনে পাস করা সম্ভব। আসলে অনেকে প্রশ্ন করেছিল কোন ধরনের গাইড কিনবো। আসলে গাইড বলতে কোনো কথা নেই, প্রত্যেকটা গাইডে ভালো, আপনি যে কোনো গাইড ম্যানেজ করে পড়তে পারেন। তবে বাজারের মধ্যে এখন যেহেতু দেখা যাচ্ছে দিগদর্শন গাইডটি, অবশ্যই এই গাইডটির ব্যাপারে অনেকজনে বলে যে দিগদর্শন গাইড পড়ে নাকি ঠিক আছে না, যে কোনো গাইড পড়ে নাকি। আসলে গাইড হচ্ছে আপনাদের হেল্পার, গাইড থেকে আপনারা হেল্প নিতে পারেন কিন্তু ওই রিলেটেড ভাবে যে লিখবেন তা না। ওখান থেকে কিছু শর্ট করে আপনি প্রশ্নটি নোট করুন এবং সেখান থেকে পড়ার চেষ্টা করুন।
আমি নিজেই ধরেন যে দিগদর্শন গাইড অনলি ফর একটা গাইডেই পড়েছিলাম, সেখান থেকে ইনশাল্লাহ কৃতকার্য হয়েছি। তাই আপনাদের বলবো অন্যের কথায় কান না দিয়ে এবং কোথাও ভর্তি না হয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন। আপনার লেখার উপর ডিপেন্ডস করবে আপনার কিন্তু রিটেনের রেজাল্ট। আপনার লেখার কোয়ালিটির উপর ডিপেন্ডস করবে আপনার রিটেন রেজাল্ট। তাহলে আপনার যদি লেখা ভালো হয়, আপনি একটু প্রশ্নের আঙ্গিকে লেখেন, দেখবেন আপনি পরীক্ষায় টিকে গেছেন। তাই লেখা বেশি করে লেখেন। যত 2 ঘন্টা পড়লে আপনি 1 ঘন্টা লেখেন। প্রতিদিন একটু করে লেখার প্র্যাকটিস করেন, তাতে আপনার হাতের গতিও বাড়বে এবং দেখা যাচ্ছে লেখার কোয়ালিটিও ভালো হবে। লেখার উপর ডিপেন্ডস করবে আপনার ফাইনাল রেজাল্ট। আমি যখন 16তম প্রভাষক পদে রিটেন পরীক্ষায় অকৃতকার্য হই, তখন আমার খুব খারাপ লেগেছিল। এটি একটা আমার ব্যক্তিগত ধারণা আপনাদের কাছে শেয়ার করতেছি। এত ভালো করে লিখলাম, অনেকগুলো পেজ একটি প্রশ্নের জন্য লিখলাম, তবুও পাস করতে পারলাম না। তাহলে দেখেন, এটা আসলে আমি প্রথম যখন 16তম পরীক্ষা যখন দেই, তখন দেখেন অনেক ভালোভাবে একটা প্রিপারেশন নিয়েছিলাম, অনেক ভালোভাবে লিখেছিলাম, যে অনার্সে যেভাবে লিখেছিলাম এখানেও সেভাবে লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু লেখাগুলো তেমন ভালো হয়নি, কারণ অনেকগুলো তথ্যবহুল এবং গাইডের হুবহু ভাষায় লেখা। এরপরে যখন 17তম রিটেনের সময় আমি নিজে নিজে ভাবলাম, বেশি ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো বা আমার লেখার কোয়ালিটি খারাপ হয়েছিল। তাই ভাবলাম এবার হাতের লেখা সুন্দর করে লিখবো। এজন্য বাসায় লেখার প্র্যাকটিস শুরু করলাম এবং নিজে নিজে ভাবলাম যে কোন ধরনের লেখাটি ভালো দেখা যাচ্ছে। আমি ওই লেখাটির মতো করে পরীক্ষার খাতায় লিখলাম এবং প্রশ্নের উত্তর বেশি বড় না করে অল্প কথায় লেখা সুন্দর করে লিখলাম। ওই লেখাটি, এই কথাটার অর্থ হচ্ছে, আমি বাসার যে 4-5 ধরনের লেখা লিখেছিলাম, তার মধ্যে যে লাইনটি অর্থাৎ যে লেখার ধরনটি আমার কাছে পছন্দ নিয়ে হয়েছিল, যে লেখাটি ভালো হবে, ওই লেখাটি পরে পরবর্তীকালে আমি বাসায় আরো প্র্যাকটিস করি এবং ওই লেখা ওই অনুযায়ী আমি পরীক্ষায় লিখেছিলাম, যে ওই লেখাটি ভালো, ওই অনুযায়ী লিখেছিলাম। কিন্তু তেমন বেশি লিখতে পারিনি আমি। 16তমতে যেভাবে লিখেছিলাম 17তমতে তার থেকে অনেক কম লিখেছি এবং অনেক কম লেখার পরেও রেজাল্ট এসেছে। এর কারণ হচ্ছে লেখা কিন্তু স্পষ্ট এবং সাবলীল ভাষায় লেখা হয়েছে লেখার এবং শেষ পর্যন্ত 17তম নিবন্ধন পরীক্ষায় আমি কৃতকার্য হই। তাই আপনাদের আমি বলবো, আপনারা লেখার উপর বেশি গুরুত্ব দিন। there is no alternative to write। লেখার বিকল্প কোনো কিছু নেই, লিখতে হবে আপনাকে। লেখার সাইজ মাঝারি ধরনের হলে ভালো হয়, তাই বেশি বড় না আবার ছোটও না। লেখা হতে হবে পরিষ্কার, যেন সকল অক্ষর ছাড়া সুন্দরভাবে পড়তে পারে। একটি রচনামূলক প্রশ্নের উত্তর 2 থেকে 2.5 পেজ লিখলে হবে, অর্থাৎ একটি পৃষ্ঠার এদিক ওদিক মিলে 1 পেজ, পরের পৃষ্ঠার এদিক ওদিক মিলে 1 পেজ, তার মানে 2 পেজ মিলে 4টে পেজ, 4টে দেখা যাচ্ছে পেজের ইয়েটা। এভাবে আপনারা 2.5 পেজ অর্থাৎ 5 পেজ তাহলে হবে আপনার দিক দিয়ে। 5 অথবা 4 পেজ লিখলেই একটি রচনামূলক প্রশ্ন পূর্ণাঙ্গ লেখা সম্ভব। একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1 থেকে 1.5 পেজ লিখবেন। এরপরে যাদের সমাজবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তারা জানেন যে আসলে স্কুল পর্যায়ে এবার সৃজনশীল এসেছে এবং ভৌত বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে সৃজনশীল এসেছে এবং কিছু কলেজেরও সৃজনশীল পর্যায়ে এসেছে। যাদের সৃজনশীল পর্যায়ে এসেছে তারা নিচেরটুকু দেখতে পায় না, আর যাদের সাবজেক্ট সৃজনশীল হয়নি, চেঞ্জ হয়নি, তারা নিচের গুলো দেখার কোনো দরকার নেই, তারা স্কিপ করে যেতে পারে। এখন আমরা দেখতেছি একটা প্রশ্ন এখানে সৃজনশীল আকারে লেখা আছে, রাষ্ট্রবিজ্ঞান কি? প্লেটোর শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। এটি আমি আরো একটি ভিডিওতে শেয়ার করেছিলাম, তবুও দেখাচ্ছি, যারা নতুন করে এই ভিডিওতে তাদের উপকার হবে, যারা দেখেছেন তারা স্কিপ করে যেতে পারেন। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। এখানে আপনারা উত্তর দিলে দিতে পারেন, না দিলে নাই, এখান থেকে এমনিতে লেখা, যেহেতু একবার আমরা উত্তর দিয়েছি। এভাবে সুন্দর করে আপনারা লিখবেন, নিচে একটা আন্ডারলাইন দিতে পারেন এত দূর পর্যন্ত, অর্থাৎ এত দূর পর্যন্ত আন্ডারলাইন দেবেন। 1 নম্বর প্রশ্নের উত্তর ক। এখন বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। এটি একটি একটি বইয়ের একটা সংজ্ঞা। আর প্রামাণ্য সংজ্ঞা অধ্যাপক গেটেলের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অধ্যাপক গিল ক্রিস্টের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। যেহেতু আমার ক নাম্বারে 1 থেকে 2 মার্কস থাকবে, তাই এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই, আপনি এতটুকু লিখলেই ফুল মার্কস পাবেন। তাহলে বোঝা গেল একটি সংজ্ঞা আসলে কিভাবে লিখবেন। কোনো এর ভূমিকা বা এক্সট্রা কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট আপনার মূল টপিকটি লেখেন। এরপরে খ নাম্বার প্রশ্ন এখানে বলছে প্লেটোর শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখানে 3 মার্কস থাকতে পারে, তাহলে একটু বেশি লিখতে হবে। তো এখানে প্রশ্নের উত্তর এভাবে দিলেন, দিয়ে খ নাম্বার দিলেন, এখানে আর উত্তর না দেখলেও হবে। এবার একটু ভূমিকার মতো অল্প একটু লেখেন, কিন্তু ভূমিকা লেখাটা উল্লেখ করার দরকার নেই। প্লেটোর শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তিনি তার বিখ্যাত দ্য রিপাবলিক গ্রন্থে শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি যে পদ্ধতির কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেটোর শিক্ষা ব্যবস্থা নিম্নে এ বিস্তারিত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, এখানে আন্ডারলাইন দিতে পারেন। প্লেটো প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা হিসেবে কল্পনা করেছেন। এই শিক্ষা গ্রহণে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রেও প্রাথমিক শিক্ষা সর্বজনীন বাধ্যতামূলক। এটা 1 নম্বর দিলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। নাগরিকদের শিশু সন্তানের লালন পালন ও শিক্ষাদান রাষ্ট্রের দায়িত্ব।
রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা বর্তমান বিশ্বে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তাই প্লেটো রাষ্ট্র নিয়ন্ত্রিত করেছেন, অর্থাৎ প্লেটো শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্র নিয়ন্ত্রিত করেছেন। নারী শিক্ষার অগ্রদূত, এটি একটি পয়েন্ট। প্রায় 2500 বছর আগে প্লেটো নারীদের শিক্ষা সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা আধুনিক নারী শিক্ষার ভিত্তিতে উল্লেখযোগ্য বলে মনে হয়। তিনি পুরুষের সাথে সাথে নারীদের ও অভিন্ন শিক্ষার সুযোগ দিয়েছেন। উপরের আলোচনার প্রেক্ষিতে একথাই প্রতীয়মান হয় যে তিনি অনেক আগে শিক্ষা সম্পর্কে যে মন্তব্য করেছেন যার গুরুত্ব আজও অপরিসীম। দেখেন একটু আমি দেখাচ্ছি লেখার ধরনটি আরেকবার। খ নাম্বার, এই যে একটু পয়েন্ট এখান থেকে লেখা শুরু হলো, এখানে একটু ভূমিকার মতো অল্প একটু লিখবেন, তারপরে মূল টপিক 2-3টা স্টেপ দেবেন এবং লাস্টে একটু উপসংহারের মতো অল্প 2 লাইন লিখবেন, হয়ে গেল। 3 মার্কের জন্য অত বেশি লেখার দরকার নেই, 1 থেকে 1.5 পেজের মধ্যে লেখা শেষ করে দেবেন। এরপর আসি আমরা গ নাম্বার, যেহেতু এখানে 5 মার্কস থাকবে একটু বেশি লিখতে হবে। এখানে আমরা প্রথমে লিখলাম মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা আবশ্যক। সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন মানুষ মাত্রই রাষ্ট্রীয় জীব, রাষ্ট্র ছাড়া কারো পক্ষেই সুষ্ঠুভাবে জীবনযাপন করা সম্ভব নয়। তাহলে আপনারা এভাবে দেখতে পারেন যে কিরকম আসতে পারে। এরপরে আমরা দেখলাম একটা ভূমিকা, এই এতটুকু লিখবেন। ভূমিকা লেখা নির্দিষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু সৃজনশীল প্রশ্ন, এখানে উত্তর না লেখাও হবে। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধির বিভিন্ন দিক আলোচনা করা হলো, অর্থাৎ এখন পয়েন্ট দিতে হবে। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের কার্যাবলী। আপনি পয়েন্টগুলো মুখস্থ রাখেন, ভেতরের টুকু আপনি নিজে বানায় বানায় লিখতে পারবেন। তাহলে আমরা নিশ্চিন্ত থাকলাম যে পয়েন্ট আমাদের গ নম্বরে 8টা থেকে 9-10টার মধ্যে দিলে হবে। এবং পয়েন্টগুলো শুধু মুখস্থ রাখবেন, পয়েন্টগুলো কিন্তু অবশ্যই শুদ্ধ দিতে হবে, কোনো আপনার বানানো পয়েন্ট না দেওয়াই উত্তম। আপনি বইয়ের সম্পর্কে যে পয়েন্টগুলো, আপনি পয়েন্ট মুখস্থ করেন, ভেতরের টুকু আপনি বানিয়ে বানিয়ে সুন্দর ভাষায় লেখার চেষ্টা করেন। এখানে রাষ্ট্র, জনমত, সরকার, সমাজ, অধিকার, আইন, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখানে আমরা 8টি পয়েন্ট দিয়েছি। আপনারা 8টা থেকে 10টা পয়েন্ট দিলেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং এরকম আরো নিত্য নতুন যে সামনে ভাইবা আসতেছে এবং রিটেনে আরো কি কি বললে কিভাবে পাবেন, যদি আপনাদের কোনো তথ্য থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।